এখন তো এই এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে বলে শুনতে পাচ্ছি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে নেমক হারাম মোনাফিকদের কাজ। ওরা আসলে বুঝিয়ে দিচ্ছে, দেখেন যদি ওরা জামাতের সাথে অ্যালাইন করে তার মানে হচ্ছে ওরা শুধুমাত্র ক্ষমতায় যেতে চায়। আর আমরা কি মনে করি, আমার আদর্শ কি বলে, যে যখন একটা মানুষ ইলেকশন করে নির্বাচিত হবে সে হচ্ছে রাষ্ট্রের বহনটাকে কাঁধের উপরে ভার মানে বহন করবে, সে হচ্ছে দায়িত্ব নিল। এটা হচ্ছে বিগ রেসপন্সিবিলিটি ফর আস, আমাদের সাধারণ মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যারা হচ্ছে নির্বাচিত হবেন তারা হচ্ছে এই দায়ভারটা তারা গ্রহণ করবে। কিন্তু এই যে জামাত ইসলাম এবং এখন আবার যুক্ত হয়েছে জামাতের সাথে এনসিপি, এরা মনে করছে এটা একটা ক্ষমতা, এই ক্ষমতা আমাদের যাইতে হবে, এই ক্ষমতা মানে হচ্ছে অনেক কিছু হাসিল করে ফেলা। এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভে ওরা গণঅভ্যুত্থানকে অপমানিত করলো। যদি এনসিপি জামাতের সাথে সংগঠিত হয় তাহলে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হবে না, এটা হচ্ছে 1971 সালে ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে অপমান করা হবে যে সমস্ত বুদ্ধিজীবীদের কারণে আজকে আমরা বাংলাদেশটাকে পেয়েছি। জি, দেখুন, আপনি অনেকগুলো কথা বলেছেন, ধরতে গেলে একটি একটি করে ধরতেই হয়। কিন্তু আপনি শেষটা যেখানে শেষ করেছেন সেখান থেকে যদি আসি, যে আপনি বলছেন যে জুলাই অভ্যুত্থানের এরা এনসিপি জামাতের সঙ্গে যুক্ত করলে এটা একটা বেইমানি, রাইট, মুনাফিকি। এক্স্যাক্টলি। তো তারা তো জামাতের সঙ্গে আগে থেকেই ছিল, আপনারা কেন বুঝলেন না? তারা যে জামাতেরই একটা টিম, বি টিম, সি টিম, ডি টিম, জামাতের অনেকগুলো মাথা, সেই মাথার একটা অংশ। তো আপনাদের এটা আচ্ছা, বুঝতে কি পারেননি আপনারা নাকি? না, শুরু থেকে তো হচ্ছে আমি আমার পারিবারিক সংকট নিয়ে ঝামেলায় ছিলাম, আমি ওভাবে রাজপথে সময় দিতে পারি নাই। আমি নেপালে ছিলাম, আপনি জানেন। যখন আমরা হচ্ছে আমি শপথ গ্রহণের পরেই হচ্ছে পারিবারিক জটিলতায় জড়িয়ে পড়ি, এরপরে হচ্ছে আমাকে পলায়ন থাকতে হয়েছে আমার সেফটির জন্য, নেপালে চলে যাই। কিন্তু নেপাল থেকে আমি আমার কার্যক্রম অনলাইনে চালাচ্ছিলাম। কিন্তু যবে আমি রাজপথে আসি তবে থেকে একটু একটু করে অনুভব করি। আর সেদিন আমি কনফার্ম হই যেদিন আমরা হচ্ছে আপনার মনে আছে কিনা, মানিক মিয়া এভিনিউতে আমাদের নারী মৈত্রিক একটা প্রোগ্রাম হয়, আমরা যেখানে সমস্ত নারীরা একত্রিত হয়েছিলাম নারীদের হিসাব বুঝে নেওয়ার জন্য। নারীর ডাকে সেদিন মৈত্রী যাত্রা। না, হ্যাঁ হ্যাঁ, ওই দিন হচ্ছে আমি যখন প্রোগ্রামটা শেষ করে সন্ধ্যাবেলা আমি এনসিপি তে গেলাম, তখন সবাই আমাকে মানে ধরছে যে আপনি কেন ওই প্রোগ্রামে গেছেন, আপনি যে বলতেছেন আহ, হিস্সা মানে একটা স্লাইং বলতেছে যে বেশ আপনি এদের সাথে যুক্ত হয়েছেন কেন। আমি তখন খুব সারপ্রাইজড হয়েছি, আরে ভরা মজলিসে নারীদেরকে নিয়ে এভাবে কটাক্ষ করে কথা বলছে, তোমরা সেখানে ছিলা, সেখানে তোমরা প্রতিবাদ করো নাই, কিন্তু আমরা অ্যাজ এ উইমেন আরেকটা উইমেনের সাথে বা আমাদের যে নারীদের যে আহ অধিকার সেটা বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেমেছি, আমাদেরকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেই জায়গায় তোমরা আমাকে সবাই মিলে এভাবে ধরছো যে আমি কেন এখানে গেছি। তখন আমি আস্তে আস্তে জানতে পারি, ও ওকে, এর মধ্যে তো জাওয়াদ ইসলাম ইনভলভ দাদা। সেদিন আমি জানতে পারি, সেদিন আমি কুইট করেছি। এনসিপি এবার নির্বাচনে কিরকম করবে হুম, বলে মনে হয়? জিরো, লম্বা গোল একটা জিরো পাবে। কেন? ভাই, বাংলাদেশের মানুষ এতটা এখন আর হাদা নাই, এতটা বোকা নাই। মানুষ এখন রাজনৈতিক ভাবে অনেক সচেতন। আপনি একটা চায়ের দোকানদারকে যে যদি প্রশ্ন করেন, আমার চাইতে ভালো কথা বলতে পারবে। তারা চোখে হচ্ছে বাংলাদেশটাকে দেখতেছে, বাংলাদেশের পরিবর্তনটাকে দেখতেছে। যে মানুষ আপনার আমাদের দেশের যে অর্থনৈতিক চাকা, এখন এটা এখানে ছিল, ওখান থেকে এখন এখানে নেমে আসছে, এগুলি কি মানুষ বুঝে না? মানুষ তো রাজনৈতিক ভাবে অনেকখানি সচেতন, সেই জায়গা থেকে ওরা রাজনৈতিক ভাবে যে খেলাটা খেলতেছে, ক্ষমতার যে অপব্যবহারটা করেছে, এটা তো সাধারণ মানুষ বুঝে গেছে। বন্যার্তদের টাকা উঠানো থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে টাকা নিয়ে তারা যে এই যে দেখেন যার অ্যাকাউন্টে কিভাবে হুড়মুড় করে টাকা ঢুকতেছে, এটা কি সাধারণ মানুষ বোঝে না কেমনে ঢুকতেছে কেমনে কি? এগুলি বোঝে, তো এগুলি সাধারণ মানুষ বোঝে। তো সুতরাং ওই জায়গা থেকে সাধারণ মানুষ ওদেরকে ভোট দেওয়া তো দূরের কথা, ক্ষমতায় আনা তো দূরের কথা, বাংলাদেশে ওইভাবে ওদেরকে স্থান দিবে কিনা আমি তা নিয়ে সন্দেহ। Yeah. ওকে, তো তাদের বিরুদ্ধে আপনারা যারা বিপ্লবী হয়েছিলেন তাদের কি ভূমিকা? আমি বিপ্লবী টিপ্লবী বুঝি না, আমি যে বুঝি যে আমি দেশ সম্পর্কে সচেতন একজন মানুষ।
আমি রাজনৈতিক বিষয়ে একজন সচেতন মানুষ, আমি আমার অধিকার বিষয়ে আমি একজন সচেতন মানুষ। সেই জায়গা থেকে আমি মনে করি আমার যতটুকু কথা আছে, আমার যেটুকু বলার আছে, যেটুকু আমি প্রোটেস্ট করতে পারবো আমি আমার জায়গা থেকে করে যাব। মানুষকে সচেতন করা, আমি যতটুকু আমি নিজের মধ্যে জ্ঞান ধারণ করি সেই জ্ঞানটাকে আরেকজনের মধ্যে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মানুষকে সচেতনতার জন্য আমি নিজেকে নিয়োজিত করব, কিন্তু হাতে কলমে কতটুকু করতে পারবো জানি না, বাট আমি চেষ্টা করব। এমনিতে ধরেন এই যে এনসিপির অনেকের বিরুদ্ধেই হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। ট্রু। অভিযোগ না, দ্যাট ইজ ফ্যাক্ট। ফ্যাক্ট। কিরকম? ওরা এটার সাথে যুক্ত আছে, কিছু থেকে কিছু হলে হিজবুত তাহরীরকে হচ্ছে মফ করতে হবে, যা কিছু করতে হবে ওদেরকে লেলিয়ে দেয়, পেছন থেকে ইনস্ট্রাকশন দেয় এনসিপি, ফিল্ডে কাজ করে ওরা। দ্যাট ইজ ট্রু। একটা নিষিদ্ধ সংগঠনকে, যারা বাংলাদেশ যাদেরকে নিষিদ্ধ করে রাখছে তাদেরকে দিয়ে হচ্ছে এনসিপি কাজ করায়, হুইচ ইজ ট্রু ফ্যাক্ট। তো এই 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 জঙ্গি তৎপরতা, এই হিজবুতি তৎপরতা এখন কি কমেছে নাকি আরো বাড়ছে? এই তো 2 দিন ধরে তো মনে হচ্ছে একটু ঠান্ডা, যেহেতু তারেক সাহেব বাংলাদেশে আসছে, মনে হয় সামনের দিকে আরো ঠান্ডা হবে। এতদিন তো দেখছেন দেশের অবস্থা কি, দেশে তো শান্তি শান্তি নামের কোনো শব্দই বাংলাদেশে ছিল না, জঙ্গি রাষ্ট্র ছিল। লেটস সি, দেখা যাক, এখনো কিছু বলা যায় না। আপনি দেখেন ইনকিলাব মঞ্চ আজকে আবার আন্দোলনে নেমেছে, শাহবাগ ব্লকেট করে হুদাই রেখেছে। হুদাই আপা, আমি না এগুলি বুঝি না, খামোখা। ভাই আমি হচ্ছে এই খুনের বিচার চাই। হাদিকে মারছে, এটার জন্য আমি ভীষণ ভাবে শোকাহত। এবং এটা এটা কারা মারছে, ফয়সাল কোথায় আছে, কিভাবে মারছে, হোয়াট ইজ দ্য প্ল্যান, হোয়াট ইজ দ্য ব্লাডি পলিটিক্স, উই আর নো এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। এরপরে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে। এখন ফয়সাল গেছে হচ্ছে ইলিগেল ভাবে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্র থেকে ওরে কেমনে ধরবে? ও সেই ধরার জন্য তো যা যা করা লাগে সেটা আমাদের দেশের সরকার করবে। তুমি রাজপথে নাইমা সাধারণ মানুষের জীবনটাকে হয়রানির সম্মুখীন কইরা তুমি এগুলি করতে পারো না। এগুলি 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 ফাইজলামি, এগুলির জন্য টাকা প্রদান করতেছে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে বানচাল করার পায়তারা ছাড়া এটা আমি আর কিছুই দেখছি না। এটা যদি হাদির মৃত্যুর জন্য যদি হাদিকেই প্রশ্ন করা হইতো, ভাই তুমি কি এটা চাও, হাদি অবশ্যই বলতো আমি চাই না। কারা টাকা দিচ্ছে, কারা কোথা থেকে আসছে? পাকিস্তান। পাকিস্তান দিচ্ছে, পাকিস্তান দিচ্ছে, সিরিয়া দিচ্ছে। সবচেয়ে বেশি টাকা দিচ্ছে যে জামাত ইসলাম। আল্লাহ, জামাত ইসলাম গতকালকে কি বললো যে 1.5 কোটি টাকা করে এক একজনকে দিবে, এবং জামাত ইসলাম বললো সরকার থেকে তাদেরকে কোনো টাকা পয়সা নিতে হবে না। তারা এই বিএনপি কে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে বিএনপি সরকার থেকে টাকা পয়সা না নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে কিনা। কিন্তু জামাত ইসলাম সরকার থেকে টাকা পয়সা বা কোনো ধরনের খরচ না নিয়ে তারা সবকিছু করতে পারবে, মববাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবে। কেমনে করতে পারবে? এত টাকা তারা কই পায়? এত টাকাটা তাদের কাছ থেকে কোত্থেকে আসলো? নিশ্চয়ই তাদেরকে টাকাকে প্রোভাইড করতেছে। এই হিউজ টাকাটার মানে উৎসাহটা কি? এই হিউজ টাকাটা কারা তাদেরকে প্রোভাইড করতেছে, কেমনে আসছে, কি 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 করতেছে তারা, তাদেরকে জিজ্ঞেস করেন। তো ওরাই টাকাটা প্রোভাইড করতেছে। হুম। তো এই নিয়ে আপনারা সোচ্চার হচ্ছেন না? না, আমি সোচ্চার আছি, আমি আমার মতো কথা বলে যাচ্ছি, আমি আমার মতো করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, আমি সবকিছু বলতেছি। আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি ওটার মধ্যে কিছুটা ফিল্টার করতে হচ্ছে, স্বাভাবিকভাবে করতে হয়, ফিল্টার করে আমি বলতেছি। বাট আমি আকার ইঙ্গিতে যেটুকু বলার চেষ্টা করি বা বলি ওটুকুতে সচেতন মানুষের বোঝার কথা। যদি কেউ কেউ না বুঝে সেখানে আমার কিছু করার নাই, বাট আমি অনেকখানি বলি যেটা অনেকেই বলে না। জি। নীলা, আমাকে একটা জিনিস বলুন তো, আপনি শুরুতে বলছিলেন যে এনসিপির ভেতরে নারীদের কোনো মর্যাদাই নাই, নারীদের কোনো অবস্থানই নাই, কিন্তু আমরা তো দেখি এমনকি আপু আরেকটা ইম্পর্টেন্ট কথা, এনসিপির মধ্যে যারা পুরুষ আছে তারা না হয় নারী বিদ্বেষী হইলো, কিন্তু যারা নারী আছে তারা নামে হচ্ছে নারী, আল্লাহ তাআলা তাদেরকে বায়োলজিক্যালি নারী বানিয়ে পাঠাইছে, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে তারা নারী না, তারা পুরুষতন্ত্র নিজের মধ্যে ধারণ করে। যেমন হচ্ছে তাসনুবা জাবিন, যেমন হচ্ছে সামান্তা শারমিন, যেমন হচ্ছে ডক্টর মিতু। শি ইজ এ ভেরি ডিসকাস্টিং ওম্যান, আই এম সরি, আমি কখনো নারীদেরকে নিয়ে বাজে কথা বলি না, কিন্তু মিতু দেখেন জায়মা রহমানকে নিয়ে কি রকম নোংরা কথা বলছে। জায়মা রহমান যে কিনা হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ছে, যার 14 গোষ্ঠী হচ্ছে পলিটিক্যাল ফিগার, যার রক্তের মধ্যে পলিটিক্স আছে, সে যদি পলিটিক্স করতে চায় তাকে তো আমাদেরকে হচ্ছে আহ্বান জানানো উচিত, ওয়েলকাম করা উচিত, ওয়ার্মলি ওয়েলকাম করা উচিত। কিন্তু তাকে নিয়ে সে নোংরা কথা বলতে দ্বিধাবোধ করে নাই। তাহলে একজন নারী হয়ে একজন নারীকে কিভাবে সে এই ধরনের কথা বলে? তার মানে হচ্ছে সে নারী না, সে পুরুষতন্ত্র বিলং করে। সেই ধরেন, ঠিকই বলেছেন যে নারী হলেই যে নারীদের অধিকার সংরক্ষণ করবে এমন তো কোনো কথা নেই। এটা একটা কনসেপ্ট,
একটা ফিলসফি। সুতরাং সেই জায়গা থেকে তাহলে এই তাসনিম যারা, সামান্থা, যেমন হ্যাঁ, সামান্থা সম্পর্কে আমি শুনেছি সে তো আগে বাম রাজনীতি করতো, রাইট? আরে ভাই, যেই নারী বলে যে আপু আপনি তুমি করে ইয়েকে, ছেলেটার নাম কি, তুষার, তুষারকে আপনি তুমি করে বলেছেন কেন? তুমি করে বলাতে আমি নাকি তুষারকে আহ্বান জানিয়েছি। আরে তুষার আমার বয়সে ছোট, ওর এক্সপিরিয়েন্সে আমি বড়, সমস্ত কিছুতে আমি বড়, আমি দুইটা বাচ্চার মা, সবাই আমাকে রেসপেক্ট করে, আমি তুমি করে বলবো না? আপনি করে বলবো? আর তুমি করে বলাতে নাকি আমি ওকে আহ্বান জানিয়েছি। যেই নারী এই কথা বলতে পারে তার কাছ থেকে আপনি কি ধরনের আহ মানে ইয়ে পাবেন? কিছুই তো পাবেন না। তার কাছে আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন? সে যদি ক্ষমতায় আসে বা সে যদি কোনো কিছু, মানে বাংলাদেশে কোনো একটা ফিগার হয়, তার কাছে নারীরাই তো সেফ না, ছেলে তো পরের কথা, নারীরাই তো তার কাছে সেফ না। সে একটা স্টেপ, একটা বাক্য ব্যবহার করতে পারে নাই। তাসনুবা জেবেনকে যখন উন্মোচন করা হলো, ইলিয়াস যখন তাসনুবা জেবেনকে মানে পুরো মুক্ত করে বাজেভাবে তার সে ইটিভিতে কি কি করছে, কোন কার সাথে কি কি করছে, তার পুরো পার্সোনাল লাইফটাকে যেভাবে উন্মোচন করলো, তখন একটা মানুষ কথা বলে না। অথচ আমি তাসনুবা জেবেনকে নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি, আমি কথা বলেছি ওর পক্ষ থেকে। কিন্তু তাসনুবা জেবেন আমাকে নিয়ে কি বললো? যে আমরা জানি কার সাথে এই ঘটনাটা ঘটেছে, আমরা চাইলে তাকে এই করতে পারি। কেন? তুই অ্যাজ এ ওম্যান তুই আমার পক্ষ নিয়ে কথা বলতে পারতি না? তুই তো ভিতরটা জানিস। ও জেনে শুনে ও আমার পক্ষ নিয়ে একটি কথা তো বলে নাই, উল্টো আমাকে নিয়ে বাজে কথা ফেসবুকে লিখেছে। আপনি কার কথা বলবেন? ডক্টর মিতু? আমি তো ডক্টর মিতুর কথা বললামই। ওখানে আর একটা নারীকে দেখান যে আছে, নারীদের সংখ্যা ওখানে যে আছে দেখান, কোন নারী তো এখানে সেফ না। সারোয়ার তুষার শুধু আমার সাথে নষ্টামি করছে। সারোয়ার তুষার এনসিপির একটা মেয়ে, নরসিংদীতে বাড়ি, তাকে প্রেগনেন্ট বানাইছে। ওই মেয়ে কাঁদতে কাঁদতে এনসিপি থেকে পদত্যাগ করে চলে গেছে। এই মেয়ে এখন পর্যন্ত মুখ খুলতেছে না। এই বিষয়ে কি ইলিয়াস জানে না? ইলিয়াসকে জানানো হয়েছে। ইলিয়াস বলতেছে আপা আমরা এনসিপি কে নিয়ে এখন কথা বলবো না। ইলিয়াস এই বিষয়ে সবকিছু জানে, কিন্তু ইলিয়াস তো এই মেয়ের পক্ষে নিয়ে কথা বলে নাই। হুম। এই যে কি রুমি একটা মেয়ে যে আত্মহত্যা করলো, এর বিষয়টি কি? আচ্ছা, রুমি যে আত্মহত্যা করছে এটা আমার কাছে খুব মিস্টিরিয়াস লাগতেছে। এই মেয়েটা যদিও হচ্ছে ভুল ভাল একটা কাজ করেছে, যেটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু অ্যাজ এ ওম্যান আই সাপোর্ট হার। বাট ওর মৃত্যুটা আমাকে ভাবিয়েছে আপু। এটা আমার কাছে মিস্টিরিয়াস, আই ডোন্ট নো, আমি জানি না। বুঝতে পেরেছি। এখন এই এই দলের কাছে আপনার এই দলের কাছে আপনি এখন আর দলের কেউ, মানে বলছেন যে কেউ নয়, আপনি এই দল ছেড়ে আমি দিলেন। লিখিত পরিত ভাবে কেউ নই। আই এম নোবডি। ওকে, বুঝতে পেরেছি। তা এখন আপনার কি মনে হয় তারেক রহমান এসে দেশটাকে উদ্ধার করতে পারবে? অফকোর্স, আই হোপ সো, আপনি তো ইনশাআল্লাহ। দেখে কবিতাও লিখে ফেলেছেন। কবিতা? আমি কবিতা লিখতে পারি না। আমি চেষ্টা আমি করুন। ফ্যাক্ট লেখার চেষ্টা করি। উনি যেভাবে ওনার পিতার কবরের সামনে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন, আমরা সাধারণত রাজনীতিবিদদেরকে কি দেখি? খুব আকুতি মিনতি করে, কান্নাকাটি করে, একেবারে ক্যামেরার সামনে দেখায়, মাথার মধ্যে এখানে কস্টিপ লাগায়, এখানে মনে হয় ফাইটা টিটা গেছে, এরকম কিছু লাগায় দেখায়। একটু পরে দেখা যায় কস্টিপ খুলে গেছে, কেউ কাঁদতেছে ক্যামেরার সামনে, অন্যদিকে যে হাসতেছে। আমরা সাধারণত এইসব দেখেছি, কিন্তু তারেক রহমান তার পিতার জন্য তিনি কাঁদছেন এত বছর পরে এসে, কিন্তু তিনি একটা আড়ালে কাঁদছেন। একটা পুরুষ, একজন রাজনীতিবিদ, তার দিকে পুরো বাংলাদেশ, পুরো ক্যামেরা, পুরো গণমাধ্যম সবকিছু তাকিয়ে আছে, কিন্তু তিনি তাকে আড়াল করে কাঁদছেন। এই বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে।